অনেক ত্যাগ আমরা দেখেছি, অনেক স্বপ্ন আমাদের ছিল, কিন্তু কোনো কিছু আসলে সেই অর্থে পূরণ হয়নি। 24 জুলাই আগস্টে যেটা আমরা দেখলাম সেটা ছিল অভূতপূর্ব। আমরা এক অর্থে সফল হয়েছি, এক স্বৈর শাসকের বিদায় হয়েছে। কিন্তু পরিস্থিতির যে খুব একটা বেশি উন্নতি হচ্ছে সে কথা বলা যাবে না। অনেকে কথা শুনলে মন খারাপ করেন, অনেকে মনে করেন হয়তো কোনো স্বার্থে বলছি, অনেকে কারো দোষর হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। আমি যখন আমার কথা বলছি তখন আমি আসলে আমার মতো আর অনেকের কথা বলছি, কিন্তু যেগুলো আমি আমার কথা বলছি প্রত্যেকটাই আবার আমার সঙ্গে সম্পর্কিত, কিন্তু এই একই রকম ঘটনা অন্য অনেকের সঙ্গে সম্পর্কিত, অন্য অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। যা কিছু হচ্ছে, যা কিছু দেখছি গত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে, সেগুলো নিয়ে আমি কম বেশি আগে কথা বলেছি। তবে আজকে আমি সর্বশেষ বিষয় আসে নিয়ে খুব একটা কথা বলতে চাই না, উচ্চারণও করতে চাই না। এর মানে এই নয় যে আমি এগুলো বলবো না, আমি উচ্চারণ করবো না। আমি চারপাশটাকে দেখবার চেষ্টা করছি, নিজেকে বাঁচাবার জন্য নয়। এই যে দেশে এত জ্ঞানী গুণী মানুষ, এত বিবেকবান মানুষ, এত মানবাধিকার সংগঠন, গণতন্ত্রের জন্য লড়াই করা অসংখ্য প্রতিষ্ঠান, তারা কি করে? এই যে এত গণমাধ্যম, শক্তিশালী গণমাধ্যম, বদলে যাওয়া গণমাধ্যম, তাদের ভূমিকা কি সেটা একটু অবজার্ভ আমি করতে চাই। যেটা আমি আজকে বলতাম, যেটা আমার গতকাল বলাও দরকার ছিল, সেটা আমি একদিন বা দুদিন পরে বলবো। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমি এখন যে চিন্তা করছি তার থেকে আমার কথার কোনো বদল হবে না, কিন্তু আমি একটু দেখতে এবং বুঝতে চাই। ইতিমধ্যেই আমার অনেক প্রিয় মানুষ, অনেক কাছের মানুষ, যাদের প্রতি নানা কারণে আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল এবং এখনো পর্যন্ত যৎকিঞ্চিত আছে, এবং যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি তাদেরকে দেখেও অবাক হই এবং অনেক ক্ষেত্রে হতাশ হই। ওই যে বললাম যে আমাকে কেন্দ্র করে আপনারা কি করতে পারেন, এর সঙ্গে আমি অনেক দিন ধরে অভ্যস্ত। আমি যখন ছাত্র, মাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, একই সঙ্গে সাংবাদিকতা করি, সেই সময় আমি এই ধরনের আক্রমণের শিকার হয়েছি। আমাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে যখন আমার সাংবাদিকতার কারণে। আমার বিরুদ্ধে আজকের প্রথিতযশ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের নাম শুনলে আপনারা অবাক হবেন, এবং তাদের সঙ্গে আমার এখনও অত্যন্ত চমৎকার মধুর সম্পর্ক, আমার বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা, মানহানির মামলা দায়ের করেছেন। সেটা আমি সামাল দিয়ে এসেছি। বিএনপি জামাত যখন ক্ষমতায়, আমার একাধিক প্রোগ্রাম তারা নষ্ট করে দিয়েছে বা ভণ্ডুল করে দিয়েছে। আমি অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। শেখ হাসিনার আমলে শেষের কয়েকটা বছর তো বটেই, অন্যান্য সময়টা তো গোয়েন্দা সংস্থাগুলো আমার পেছনে লেগেছিল সারাক্ষণ। আমি কোথায় যাই, কি করি, কার সঙ্গে কথা বলি, আমার বাসার সামনে, আমার অফিসের সামনে, অফিসে কখনো পরিচয় দিয়ে ঢুকেছে, কখনো পরিচয় না দিয়ে ঢুকেছে, চোর করে ঢুকেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিয়ে বেশ কয়েকবার আমার সমস্ত আর্থিক ট্রানজ্যাকশন, আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সিজিএস, সবগুলো বারবার ক্ষতি দেখাচ্ছে। বারবার আমার প্রতিটা ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সিজিএসে আমার যে সহকর্মীরা কাজ করেন প্রায় সবাই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া সম্প্রতি, অথবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনও তাদের লেখাপড়ার সম্পর্ক আছে। দিনের পর দিন এদেরকে ডেকে নিয়ে সিআইডিতে ইন্টারোগেট করা হয়েছে। আই এম থ্যাঙ্কফুল টু দেম যে তারা কেউ আমাকে ছেড়ে যায়নি, প্রতিষ্ঠান ছেড়ে যায়নি এত চাপের মধ্যেও। দিনের পর দিন আমার গ্রামের বাড়িতে, যেখানে আমি থাকি না, যেখানে আমার জন্মও হয় না, আমার জন্মই শহরে ঢাকায়, যেখানে আমার বাবা মাও থাকেন না, তখন আমার মা জীবিত, বাবা অনেক আগেই মারা গেছেন, যেখানে আমার ভাই বোনরা কেউ থাকেন না, আমার কাজিনরা থাকেন বা অন্যরা থাকেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে আমাকে সামাজিকভাবে হেয় করবার জন্য। কারণ জানেন, কারো বাড়িতে পুলিশ গেলে অন্তত গ্রামে গঞ্জে মানুষ সেটাকে খুব ভালোভাবে নেয় না, এবং এলাকার মানুষ আমাকে নানা কারণে ভালোবাসে, রেসপেক্ট করে, হয়তো আমার কাজকর্ম বা আমার এক ধরনের পরিচিতি আছে, সেই কারণে সেখানে আমাকে হিউমিলেট করার চেষ্টা করা হয়েছে। আমার ট্যাক্স ফাইল, সেটা নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে যথেষ্ট পরিমাণে। আমার অনুষ্ঠান বন্ধ করে দিতে চেষ্টা করা হয়েছে, এবং আমি আমার কর্তৃপক্ষকে, চ্যানেলের কর্তৃপক্ষকে বলেছিলাম আপনারা চাইলে বন্ধ করে দেবেন, আমার কোনো অসুবিধা নেই, বাট আমাকে কম্প্রোমাইজ করতে বলবেন না। আপনার খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এ কথা হয়েছে কিনা তাদের সঙ্গে। বহুবার আমাকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, একেবারে শেখ হাসিনা সরকার শেষের দিকে এসে আমার অনুষ্ঠানকে যখন বন্ধ করা হচ্ছে না, কারণ চ্যানেলেও একটা ডিলেমার মধ্যে পড়েছে, বন্ধ করা উচিত হবে কি হবে না, সেরকম আমার অনুষ্ঠানকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে। আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা সম্ভব হেয় করবার চেষ্টা করা হচ্ছে।
আমাকে নানাভাবে চিত্রায়িত করা হয়েছে। এবং আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে অনেক বেশি মাত্রায় যুক্ত, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সেই সিজিএস এর একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট বে অফ বেঙ্গল কনভারসেশন, আপনারা জানেন পৃথিবীর বহু দেশ থেকে প্রতি বছর আমরা অসংখ্য স্পিকারদের নিয়ে আসবার চেষ্টা করি, যাদের মধ্যে রাজনীতিবিদ আছেন, সাবেক প্রেসিডেন্ট আছেন, প্রাইম মিনিস্টার আছেন, যাদের মধ্যে একাডেমিশিয়ান আছেন, সাংবাদিক আছেন, বিজনেস লিডার আছেন, নানা পেশার অত্যন্ত খ্যাতিমান সফল মানুষরা আছেন। সেরকম একটা অনুষ্ঠান যখন আমি করবার উদ্যোগ নিই, সেই উদ্যোগে নানাভাবে বাধা দেওয়া হয়েছে আমাকে। আর্থিকভাবে আমি আমার প্রতিষ্ঠান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে উদ্যোগ নিই, এমনভাবে বাধা দেওয়া হয়েছে, সরকারের যেসব মন্ত্রী আসবেন বললেন তারা আসলেন না। আমাকে যারা স্পন্সর করলেন, বিশেষ করে লোকালি, বিদেশিদের তো বেশি কিছু বলা যায় না, বলতেও পারেনি, তাদেরকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হলো। আমার অনেক ঘনিষ্ঠ ব্যবসায়ী, কর্পোরেট হাউসের কর্তা ব্যক্তিরা, তারা সে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি। আমার অনুষ্ঠানে যারা এসছেন তাদেরকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে। বহু আমার কাছের মানুষ আমার সঙ্গে সম্পর্ক রাখেননি, ভয়। মন্ত্রীরা আসবেন বললেন, আসেননি। কোনো মন্ত্রী এসে কথা বলতে পারেননি, তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমার অনুষ্ঠানে কথা বলতে পারবে না। কোনো মন্ত্রী গেট থেকে ফেরত গেছেন, ভেনু, এই সোনারগাঁ হোটেল ঢাকার। 23 একই অবস্থা প্রায়। 23 আমি লোকাল কারো কোনো সহযোগিতা পেলাম না। 24 এসে পরিস্থিতি বদলালো, আমরা কিছুটা সাহায্য সহযোগিতা এই অনুষ্ঠান করবার জন্য আমরা পেলাম। কিন্তু ওই যে ফাড়া যেটা আমার, সেটা কাটলো না। প্রথম দিন থেকেই আমি যেহেতু আমার বিবেচনায় আমার বিবেক যা বলে সেটা বলবার চেষ্টা করেছি, ন্যায়সঙ্গত কথা বলবার চেষ্টা করেছি। যারা ক্ষমতায় আছেন, যারা শক্তিমান, তাদের আমার কথা পছন্দ হয় না। আমি নিজে খুব জ্ঞানী নই, বিদ্বান নই, কিন্তু আমি এ কথা হলফ করে বলতে পারি, আমার সেই ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত যত ভবিষ্যৎবাণী আমি করেছি, কারণ আমি নিজে রাজনীতি নিয়ে লেখাপড়া করেছি, দেশে বিদেশে ঘোরাঘুরি করেছি, এই রাজনীতির সঙ্গেই আমার বসবাস। দীর্ঘকাল ধরে আমি একটা অনুষ্ঠান করি, এর আগে সাংবাদিকতা করেছি পত্রিকায়। প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে আমার কথা হয় দেশে বিদেশে। অনুষ্ঠানের স্বার্থে তো একদম নিয়মিত কয়েকজনের সঙ্গে কথা আমাকে বলতেই হয়। সেগুলো থেকে আমার একটা ধারণা তৈরি হয়েছে। আমি ইতিহাস পড়েছি, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত যেসব রাজনীতিবিদরা, তাদের সঙ্গে আমি বহু সময় কাটিয়েছি। আমার অভিজ্ঞতা বাংলাদেশকে যেটুকু বোঝা, এবং এখন তো আমি গত কয়েক বছর ধরে সারা দেশ জুড়ে ঘুরে বেড়াই, যেমনটা দেশের বাইরেও করি। তো আমি বুঝি, এবং সেই বুঝে লক্ষ্য করলে দেখবেন যে আমি মোটামুটিভাবে যেসব ভবিষ্যৎবাণী করেছি বা ভবিষ্যৎকে যেভাবে চিত্রায়িত করবার চেষ্টা করেছি, মোটামুটি অনেক কিছুই মিলে গেছে। 8ই আগস্ট আমি যা বলেছি, 5ই অগাস্ট যা বলেছি, আপনি ধীরে ধীরে দেখবেন আমার কথার মধ্যে তেমন কোনো বিচ্যুতি লক্ষ্য করবেন না, কনসিস্টেন্সি আছে। এবং আমি যে ধারণাগুলো পোষণ করেছি সেগুলো ধীরে ধীরে ঘটছে। হ্যাঁ, আমার মতের সঙ্গে, আমার বিশ্বাসের সঙ্গে অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন, আমি সেগুলোকে সাধুবাদ জানাই, কিন্তু সেগুলো শোভন হওয়া ভালো, কারণ সেটাই গণতন্ত্র। আমার একটাই পরিষ্কার কথা, আমি যা দেখছি, যা বুঝছি, সেটা ভালো কিছু নয়। অনেকেই আমার উপরে ক্ষুব্ধ আমি দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, অনেকে জীবন দিয়েছেন, এবং গণতন্ত্র খুব সহজে অর্জন করা যায় না, আমরা সেটা জানি। কিন্তু আজকে যেটা হচ্ছে, কি হচ্ছে আবার বলবার দরকার নেই, আপনারা সবাই দেখছেন। বিএনপির একজন নেতা এটা বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হচ্ছে। মেজর হাফিজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলেছেন। কি হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে আমি সেটা বলবো না, কিন্তু আমি যা দেখছি যে বাংলাদেশের ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকারময় হতে শুরু করেছে। আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমি দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, অর্থনীতির স্বার্থে সেটা চাই। কাউকে ক্ষমতায় বসাবার জন্য, কাউকে ক্ষমতায় দেখবার জন্য নয়। কারণ আমি বহুবার বলেছি, আমি নিজে রাজনীতি করব না, আমি এমপি মন্ত্রী হতে চাই না, আমাকে সেটা আপনারা দেখবেন না। এমনকি আমাকে কোনো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট করে ব্যবসা বাণিজ্যের মতো দেখবেন না। দেখলে যদি প্রমাণ করতে পারেন, প্রমাণ করবেন। এখন কেউ যদি বলেন যে ভাই আপনি তো আওয়ামী লীগের সময় এর সঙ্গে বসে একবেলা খেয়েছেন, আপনি তো ওই কাজটা করেছেন, এই কাজটা করেছেন, এটা আমাদের সবাইকে বেঁচে থাকবার জন্যে, জীবন চলবার জন্যে করতে হয়। যেটা আমি বলি যে ব্যবসায়ীরা ব্যবসা করবেন, সব সরকার আমলেই করবেন। কোনো সরকারের আমলে কেউ বেশি সুযোগ পান, কেউ কম পান, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড থাকলে সবারই সমান পাওয়া উচিত। কিন্তু কেউ তার জীবন বন্ধ করে রাখে না, কাজ বন্ধ করে রাখে না। আমাদের চলতে হয়, সবাইকে চলতে হয়। এসব যারা বলেন তারা বলতে পারেন, কিন্তু তারা একবার নিজের দিকে তাকিয়ে বললে ভালো হয়। কাজেই হ্যাঁ, এই সরকারের সময়
আমাদের অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনূস এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা খুশি হয়েছি। বিগত সরকারের প্রধান বা মন্ত্রীরা আসবেন বলে আসেননি, আমাদের মন খারাপ হচ্ছে, কিন্তু আমরা থেমে যাইনি। কিন্তু তার মানে এই নয় কারোর সঙ্গে সখ্যতা আছে বলে তার নিন্দা করব না। বা অনেকেই বলেন যে শেখ হাসিনার আমলে তো অনেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারছে। সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি, সবাই কিন্তু ভয়ও যাননি, সবার জন্য ভয়ের পরিস্থিতি হয়নি। কেউ কেউ নিজের ক্যারিয়ার করবার জন্য গেছেন, কাউকে কেউ অবশ্যই সরকারের চাপে পড়ে নিপীড়ন নিগ্রহের শিকার হয়ে চলে যেতে পারছেন। কিন্তু আমরা যাইনি বলে এটা মনে করবার কোনো কারণ নেই যে আমি অনেকগুলো উদাহরণ তো দিলামই। কেউ কেউ সাহস করে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেন, কেউ কেউ কৌশল হিসেবে অন্য পথ বেছে নেন। আমি আমার কথা বলছি না, আমি তো অনেকের কথা এর আগে একটা অনুষ্ঠানে বলেছি যে আপনি কিভাবে ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক রুহুল কবিরকে বিচার করবেন। সব সরকারের আমলে সাহস করে ন্যায়সঙ্গত কথা বলেছেন, যৌক্তিক কথা বলেছেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি। আমি কেন, মিস্টার মাহফুজা নাম ডেইলিস্টের সম্পাদক স্বীকার করেছেন 2007-8 গোয়েন্দা সংস্থাগুলো সরবরাহ করা জিনিস তারা সবাই চেপেছেন, নুরুল কবির নিউজ সম্পাদক ছাপেননি। নুরুল কবিরকে দেশ ছেড়ে চলে গেছেন, যাননি, লড়াই করেছেন, ফাইট করেছেন। এবং যারা আক্রমণ করেছেন, নুরুল কবিরের জীবনেও অনেক হুমকি গেছে, জীবনের অনেক ঝুঁকি গেছে তার উপর দিয়ে, তার পরিবারের উপর দিয়ে, কিন্তু তারপরে বেঁচে আছেন, টিকে আছেন, লড়াই করছেন সাহসের সঙ্গে। সাহস করলে অনেক কিছু হয়। এক আবু সাঈদ জীবন দিয়ে দেখে গেছেন সাহস করে একবার দাঁড়ালে একটা পরিস্থিতি কত দ্রুত বদলে যায় এবং কিভাবে শেখ হাসিনার মতো একটা জগদ্দল পাথর বাংলাদেশের বুক থেকে বিদায় হয়। এখন কে কতটা সাহস করবেন, কিভাবে করবেন, সেটা তাদের প্রশ্ন, তাদের বিবেচনার দাবি রাখে। কিন্তু কাউকে ছোট করাটা খুব একটা ভালো কাজ নয়, খুব একটা শোভন শালীন কাজ নয়। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ভিন্ন মতকে প্রশ্রয় দিতে হবে, ভিন্ন মতকে গ্রহণ করতে হবে, অথবা তার সঙ্গে যৌক্তিক বিতর্কে যুক্ত হতে হবে। আমি মনে করি যে পথে আমরা হাঁটছি এটা খুব ভালো পথ নয়। যত দ্রুত আমাদের বোধোদয় হবে তত ভালো। না হলে ওই যে বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই দেখি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এখন বর্তমান সরকার, যাদের প্রতি আমাদের সকলের ভালোবাসা, সমর্থন সবটাই ছিল, কতদিন থাকবে আমি সেটা নিয়ে আমার মধ্যে সংশয় আছে। সবচেয়ে বড় কথা, তারা একটা ভালো নির্বাচন করতে পারবেন সেটাও এখন আমার মনে হয় না। আমি দুঃখিত এই কথা বলবার জন্য। যদি তারা আমাকে ভুল প্রমাণ করতে পারেন আমি খুশি হব, আশা করি আমার মতো অনেকেই খুশি হবেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।